নমস্কার, আপনারা দেখছেন নজরে বাংলা ডিজিটাল প্ল্যাটফর্ম থেকে সরাসরি সম্প্রচার। আমি সহিলি চক্রবর্তী রয়েছি এই মুহূর্তে এবং আমাদের স্টুডিও থেকে আমরা সরাসরি আজকে একটি আলোচনা আপনাদের সামনে তুলে ধরবো, যে আলোচনা প্রত্যেকটি মানুষের শরীর সঙ্গে সম্পর্কিত। আমাদের সঙ্গে এই মুহূর্তে স্টুডিওতে রয়েছেন সরাসরি আলোচনায় বিশিষ্ট চিকিৎসক এবং পুষ্টি বিশেষজ্ঞ ডাক্তার সনাতন বন্দ্যোপাধ্যায়। প্রথমে আপনাকে স্বাগত জানাবো। ডাক্তারবাবু, আমার প্রথম প্রশ্ন থাকবে যে প্রচন্ড গরম পড়েছে, তার মধ্যে কালবৈশাখীর একটা প্রভাব রয়েছে, কখনো গরম কখনো ঠান্ডা, তাই সব মিলিয়ে খাওয়া দাওয়ার একটা ব্যালেন্স থাকা উচিত, যেটাতে এই গরমে শরীর খারাপ না করে। কিন্তু অনেক ক্ষেত্রেই দেখা যাচ্ছে সেই খাওয়া দাওয়ার কারণে গরমে মানুষ শরীর খারাপ হচ্ছে, ডায়রিয়া হচ্ছে এবং বিভিন্ন ধরনের হজমের সমস্যা তৈরি হচ্ছে। সেই জায়গা থেকে কি বলতে চাইবেন? দেখুন, বিশেষ করে এই গ্রীষ্মকাল যখন প্রচণ্ড গরম, আমাদের শরীর থেকে ঘাম বেরিয়ে যাচ্ছে, তখন আমাদের একটা ইনডাইজেশন বা হজমের প্রবলেম একটা হয়। এই সময় ম্যাক্সিমাম চিকিৎসকরা যেটা অ্যাডভাইস করে যে একটু লাইট, একটু হালকা ধরনের খাবার, মানে যেটা বলবো সহজ পাচ্য, ইজিলি ডাইজেস্টেবল, সেটা দরকার। কেন দরকার? কারণ এই সময় যদি আমরা বেশি স্পাইসি ফুড, মানে যাতে তেল, ঝাল, মশলা, ঘি, মাখন এইসব জাতীয় জিনিস যদি বেশি থাকে, সেগুলো ডাইজেস্ট করা একটু কঠিন। এবং এই গরমকালে বিশেষত তখন কি হয়, যদি ডাইজেস্ট না হয় তখন থেকে বদহজমজনিত বিভিন্ন হতে পারে, বমি হতে পারে, পায়খানা হতে পারে, ডায়রিয়া হতে পারে। আর এছাড়াও আরেকটা জিনিস, যে গরমকালে বিশেষ করে আমরা একটু জল বেশি করে খাবো। সেই জলটা বেশি করে খাবো এবং তার জন্য কিছু ফ্রুটস আছে, ফ্রুটসে অ্যাক্টিভ ওয়াটার অনেক বেশি। সেই ফ্রুটসগুলো দেখবেন এই সিজনাল ফ্রুট সেই সময় ওঠে, যেমন তরমুজ একটা কথা বলি। তরমুজ এই সময় কেন ওঠে? কারণ এই সময় ওখানে যেহেতু অ্যাক্টিভ ওয়াটার অনেক বেশি, সেটা শরীরের পক্ষে গেলে শরীরের পক্ষে ভালো। আর এখানে একটা ইলেকট্রোলাইট ইমব্যালেন্স হওয়ার চান্স থাকে। যারা বিশেষ করে রোদে বেরোয়, রোদে কাজ করে, তাদের ক্ষেত্রে বলবো যে অবশ্যই ওআরএস, ওআরএস বা নুন চিনির জল একটু পাতিলেবু মিশিয়ে তারা যদি ডেলি অন্তত 1/2 থেকে 1 লিটার করে খায়, তাহলে কিন্তু সেই ইলেকট্রোলাইট ইমব্যালেন্সটাকে তারা প্রতিরোধ করতে পারে। কখনো কখনো গরমের জন্য হিট স্ট্রোক হয়ে যেতে পারে। হিট স্ট্রোক হয়ে গেলে তো ডেফিনেটলি তার ম্যানেজমেন্ট করতে হবে এবং তার জন্য যেটা দরকার ঠান্ডা জাতীয় খাবার, ঠান্ডা তাকে বরফ বা ঠান্ডা জলে মুছিয়ে দেওয়া, স্নান করানো, এই জাতীয় জিনিসগুলো হতে পারে। কিন্তু খাবার দাবারের ক্ষেত্রে বলবো, গরমকালে যত সহজ পাচ্ছ, মানে ইজিলি ডাইজেস্টেবল এবং লাইট খাবার খেতে পারবেন ততটাই ভালো। কারণ সহজ পাচ্ছ কোনগুলোকে বলবো? যেগুলো পিওরলি কার্বোহাইড্রেট। সেই পিওরলি কার্বোহাইড্রেট জাতীয় খাবারগুলো, মানে আমাদের শাক সবজি, ফলমূল, ভাত, রুটি, এই জাতীয় জিনিসগুলো। আর যেগুলো ফ্যাটি ফুড, সেগুলো একটু অ্যাভয়েড করতে বলবো। কারণ ফ্যাট কিন্তু ভাঙা একটু টাফ আছে। সেই ফ্যাট শরীরের ভেতরে গিয়ে যখন ভাঙবে একটু কঠিন। সেই জন্য তেল, ঘি, মাখন, চিজ, এই জাতীয় জিনিসগুলোকে আমরা একটু অ্যাভয়েড করতে বলবো। প্রোটিন অ্যাজ ইউজুয়াল, যেমন আমরা শীতকালে খাই তেমন গরমকালেও খাবো। কারণ প্রোটিন বডি বিল্ডিং ফুড, প্রোটিনকে আমরা কখনো কিন্তু কম করতে পারবো না। সব মিলিয়ে এই মুহূর্তে মানুষ বলা যেতে পারে যে বিভিন্ন রোগের শিকার হচ্ছে এবং এই রোগ, প্রেশার, সুগার, এই ধরনের রোগ এখন সে একটা নির্দিষ্ট বয়সের পর হবে এমনটা কিন্তু নয়। দেখা যাচ্ছে অনেক ক্ষেত্রে ছোট বাচ্চাও কিন্তু ডায়াবেটিক হয়ে যাচ্ছে, বা অনেক ক্ষেত্রে বয়স্কদের ক্ষেত্রে তো সমস্যা রয়েছে। বিশেষত যারা ডায়াবেটিক পেশেন্ট এবং প্রেশারের রোগী, তাদের ক্ষেত্রে এই গরমে খাবার দাবারের দিক থেকে কি কি সতর্কতা নেওয়া উচিত? আপনি দুটো কোশ্চেন করলেন। একটা হচ্ছে যে বিভিন্ন রোগ ব্যাধি আক্রমণ, এবং সেটা কোনো বয়স মানছে না, সেটা বাচ্চাদের জন্য সকলের হচ্ছে। দেখুন, বেশ কিছু রোগের ক্ষেত্রে হেরিডিটি একটা ফ্যাক্টর। বাবা মায়ের আছে, বা আত্মীয় স্বজনের আছে, বা পূর্বপুরুষদের আছে, সুতরাং তার ক্ষেত্রে অন্যদের ক্ষেত্রে যে জিনটা ধরুন মানে নিষ্ক্রিয় হয়েছিল, সেটা হঠাৎ করে তার ক্ষেত্রে সক্রিয় হয়ে গেল, এটা হয়। হেরিডিটিতে কিছু কিছু ডিজিজ আছে, যেমন ধরুন প্রেসার, সুগার, থাইরয়েড, তারপরে আপনার ডিসলিপিডিমিয়া, মানে ফ্যাট আর কি, লিপিড বেশি, কোলেস্টেরল, এগুলো হেরিডিটিতে থাকলে কিন্তু হওয়ার চান্স অনেক বেশি। তারপর আর্থ্রাইটিস, সেই ক্ষেত্রে যদি হেরিডিটিতে থাকে, এগুলো প্রথম থেকে সতর্কতা দিয়ে করা উচিত, সতর্ক হয়ে যাওয়া উচিত যে আমার ফ্যামিলিতে এটা আছে, সুতরাং আমাকে সতর্ক হয়ে যেতে হবে। ধরুন ডায়াবেটিস, আমি উদাহরণ দিলাম। সুগার যদি হেরিডিটিতে থাকে, এখনো পর্যন্ত হয়তো তার দেখা যাচ্ছে সুগার নেই, তার ক্ষেত্রে ওই খাদ্য খাবারটা এমনভাবে ঠিক করতে হবে যে আমি সব রকমই খাবো, কিন্তু খুব লিমিটেড পরিমাণে, রেস্ট্রিক্টেড পরিমাণে, মানে কোনোটাই যেন এক্সেস না হয়ে যায়। এক্সেস হলেই তো মুশকিল। যখন আমার খাবার দাবারে
এমন খাবার খেলাম এনার্জি এক্সেস হয়ে গেল, কিন্তু এনার্জি এক্সপেন্ডিচার হচ্ছে না ঠিকঠাক। কারণ এখন তো ম্যাক্সিমাম সিডেন্টারি, এখন আর তো সেই ছোটাছুটি করে তো পরিশ্রম করে কিছু করতে হয় না, এই এসি ঘরের মধ্যে বসে কম্পিউটারে কাজ বা অন্যান্য জায়গায় কাজ। সুতরাং সেই জায়গাটা খেয়াল রেখে নিয়মিত যদি শরীর চর্চা করে, যে নিয়মিত হাঁটুন বা বাড়িতে ফ্রি হ্যান্ড করুন, জগিং করুন, তাহলে কিন্তু আমরা এনার্জি অনেকটা কমিয়ে দিতে পারি। এই যদি জিনিসগুলো করতে পারি, বিশেষ করে আমি বলছি নিয়মিত ব্যায়াম, প্রাণায়াম, এক্সারসাইজ, নিয়মিত খাদ্য খাবার আমি ঠিক করে ফেলবো। ধরুন আমার 5 রকমের আইটেম আছে, কিন্তু আমি প্রত্যেকটা অল্প অল্প করে খাবো, কোনোটাই বেশি খাবো, বেশি খেলেই মুশকিল। কারণ যখনই আমার শরীরে এনার্জি ইনটেক বেশি হয়ে যাবে কিন্তু এক্সপেন্ডিচার কম হবে, তখনই কিন্তু যত রোগ কিন্তু বাসা বাঁধবে। বাচ্চাদের ক্ষেত্রে যেসব রোগগুলো হয় বাচ্চা বয়স থেকে, সেটা কিন্তু ডিউ টু হেরিডিটারি, কারণ তারা তো অতটা নয়। তবে এখনকার বাচ্চাদের বলবো, অনেক বাচ্চাদের দেখেছি মানে ছোটবেলা থেকে একদম ফ্যাটি ওবেস, তাদের ক্ষেত্রে স্পেশাল অ্যাটেনশন দেওয়া উচিত। কারণ মায়েরা হয়তো আরো খাও করে বাচ্চাটাকে খাওয়াচ্ছে, আমার বাচ্চা মানে কি বলবো গাবলু গুবলু হবে না, গাবলু গুবলু হওয়ার থেকে রোগ মুক্ত হবে, এটা ভাবা উচিত। আমার বাচ্চা রোগ মুক্ত হবে, রোগা যেন না হয়। দেখুন আমাদের নিউট্রিশনের ডেফিনেশনে যেটা বলছে, আগে বলা হতো, আমরা যেটা 9-10 বলেছি, নিউট্রিশন মানে কি, মানে পুষ্টি মানে কি, আমরা বলতাম যে খাদ্য গ্রহণ, তারপরে পাচন, পোষণ, শোষণ, আত্তীকরণ, অবাচ্যংশ পরিষ্কার, এই কতগুলো পুরো ফাংশনটাকে নিয়ে নিউট্রিশন বলা হতো। এখন কিন্তু তা বলছে, এখন বলছে ইনটেক অফ ফুডস অ্যাজ পার ডিমান্ড অফ দ্য বডি। বডির যেটুকু ডিমান্ড সেটুকু। এবার আমার বডির ডিমান্ডটা আমাকে বুঝতে হবে কতটুকু ডিমান্ড। আমি যদি ডিমান্ডের বেশি খেয়ে ফেলি তাহলে আমি ওবেস হয়ে যাবো, আমি যদি ডিমান্ডের কম খাই তাহলে আমি আন্ডারনারিশড হয়ে যাবো। কিন্তু দুটোই মানে অধিক পুষ্টি এবং কম পুষ্টি দুটোই কিন্তু অপুষ্টি। আমরা অপুষ্টি বলতে বুঝি কি, যে কম খাচ্ছে এরোগা হয়ে যাচ্ছে তা নয়, কিন্তু কমটাও যেমন মানে কম পুষ্টিটাও যেমন অপুষ্টি, অধিক পুষ্টিটাও অপুষ্টি। তাহলে পুষ্টি মানে হচ্ছে একটা ব্যালেন্স জিনিস থাকে। আমার শরীরের যে চাহিদা আমি সেই পরিমাণ খাবো। তা আমার শরীরে আমি দর্শকদের উদ্দেশ্যে বলছি, যেহেতু আলোচনা হচ্ছে শরীরের চাহিদা কি, দেখুন আমাদের অ্যাকচুয়ালি শরীরটা কিন্তু 6টা উপাদান দিয়ে তৈরি। আমরা সেই বেদে করেছি না যে পঞ্চভূতেশ্বর 5 উপাদান দিয়ে তৈরি, এবং 6টা উপাদান। কেন 6টা উপাদান? শরীরের মধ্যে কি কি আছে? কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট, ভিটামিন, মিনারেল, ওয়াটার। তার মধ্যে ওয়াটারটা সব থেকে বেশি আছে, 63% ওয়াটার আছে প্রত্যেকটা মানুষের শরীরে, বাকিটা অন্যান্যগুলো আছে। এবার আমি যে খাবারটা নিই তার মধ্যে আমার এনার্জি ডিমান্ড, ধরুন আমি যে সিডেন্টারি হ্যাবিটে কাজ করি, আমার একজন প্রাপ্তবয়স্ক পুরুষ মানুষ, আমার হয়তো 2400 কিলো ক্যালোরি দরকার পার ডে। এই 2400 কিলো ক্যালোরিটাকে কিভাবে ক্যালকুলেশন করতে হয়? আমি 45 to 65% নেব কার্বোহাইড্রেট থেকে, 10 to 25% নেব প্রোটিন থেকে, আর 20 to 35% নেব ফ্যাট থেকে। এইভাবে আমাকে কিন্তু ব্যাপারটা ঠিকঠাক করতে হয়। কেন ঠিকঠাক করতে হয়? কারণ কার্বোহাইড্রেট ভাঙাটা খুব সহজ। শরীরের যখনই দেখবেন হঠাৎ করে এনার্জি রিকোয়ারমেন্ট হবে, কিন্তু কার্বোহাইড্রেটটাই ভাঙবে, ওটা খুব ইজি গ্লুকোজকে ভাঙা। কিন্তু প্রোটিনকে শরীর চট করে ভাঙে না, কারণ প্রোটিন হচ্ছে বডি বিল্ডিং ফুড। শরীরটাকে গড়তে গেলে, শরীরটাকে ঠিক রাখতে গেলে, রোগ প্রতিরোধ করতে গেলে কিন্তু প্রোটিনটা দরকার। এই জন্য প্রোটিনে কিন্তু চট করে শরীর হাত দেয় না। কার্বোহাইড্রেট যদি আপনার কম পড়ে শরীরে, তখনও এনার্জি ডিমান্ড আছে, তখন কিন্তু ফ্যাটে হাত দেয়, ফ্যাটটাকে তখন কিন্তু ভাঙে, ফ্যাটটাকে ভেঙে তখন কিন্তু এনার্জিটাকে নেয়। তাহলে আমাকে এই যদি যেটা বললাম পার্সেন্টেজ, এই পরিমাপে যদি আমি নিই যে আমি কার্বোহাইড্রেটটা বেশি নেব, তারপরে প্রোটিনটাকে নেবো ওজন অনুযায়ী, তারপরে ফ্যাটটাকে নেবো, কারণ 1 গ্রাম ফ্যাট থেকে কিন্তু 9 কিলো ক্যালোরি এনার্জি কিন্তু উৎপন্ন হয়। সেখানে 1 গ্রাম কার্বোহাইড্রেট বা প্রোটিন থেকে 4 কিলো ক্যালোরি। আমি যদি এইভাবে ব্যালেন্স করে নিতে পারি তাহলে খুব একটা রোগ ব্যাধি কিন্তু হবে না, এবং শরীরের যে মেটাবলিক যে ডিজিজগুলো আছে সেগুলো কিন্তু খুব একটা থাকবে না। এটা কিন্তু হবে না, কিন্তু আপনাকে ব্যালেন্স করতে হবে। এবার ব্যালেন্স করতে গেলে কি করতে হবে? আমরা বাঙালিরা কি খাই ম্যাক্সিমাম? আমরা কেউ ভাত খাই, তাই বেশি খাই, কেউ কেউ রাত্রে রুটি খায়, কেউ কেউ মিক্সড খায়। সব থেকে ভালো কিন্তু মিক্সড। কারণ দেখুন ভাতেও আছে কার্বোহাইড্রেট, আটাতে বা রুটিতেও আছে কার্বোহাইড্রেট, কিন্তু আটা বা রুটিতে ফাইবারটা বেশি। ভাতের থেকে আটা বা রুটিতে ফাইবার বেশি। আর যত বেশি আপনি ফাইবারস ফুড খাবেন, তাতে ফাইবার বেশি, সেটা কিন্তু আপনার শরীরের পক্ষে ভীষণ ভালো। আপনার বডি সিস্টেম সেটা খুব ভালোভাবে নেবে এবং অনেক রোগ ব্যাধিকে প্রতিরোধ করবে। আমাদের এখানে প্রচুর পেশেন্ট আছে কনস্টিপেশনে ভুগছে, বিশেষ করে এলডারলি পেশেন্ট, যারা ডায়াবেটিক পেশেন্ট। সেই কনস্টিপেশনে ভোগার আমি কিন্তু ডক্টরের ওষুধ দিই না। আমি বলি আপনি ফাইবারস ফুড খান, আপনি সবুজ পাতাওয়ালা শাকসবজি খান,
আপনি ঢ্যাঁড়স খান, ভেন্ডি খান, আপনি পেঁপে খান, কারণ এ থেকে নর্মাল ফুড দিয়ে আমি যতটা পেশেন্টকে সুস্থ করতে পারবো সেটা অনেক বেটার। কারণ অ্যালোপ্যাথিক ওষুধ প্রত্যেকটা সাইড এফেক্ট আছে, এটা তো ঘটনা। এই জায়গাগুলো আমাদের জানতে হবে, এই জায়গাগুলো কারণ পুষ্টি সম্বন্ধে জ্ঞান কম ম্যাক্সিমাম মানুষের। আমাদের ডাক্তারবাবুদের কথাও বলছি, আমাদের কিন্তু ডাক্তারি শাস্ত্রে পুষ্টির উপর খুব কম নজর দেওয়া হয়, মানে অল্প 2-4 পাতা আছে পুষ্টির উপর। তা আমি যেহেতু পুষ্টির উপর কাজ করেছি দীর্ঘদিন ধরে, আমি সায়েন্টিস্ট ছিলাম, সেই জন্যে ব্যাপারটা জানি। আর আজকালকার পেশেন্টদের এই যে আমার অনেক স্টুডেন্ট আছে যারা বড় বড় ডায়েটিশিয়ান, বড় বড় হসপিটালে, কিন্তু দেখবেন পেশেন্টরা আপনি একটা ডায়েট চার্ট করে দিলেন, সেই চার্ট কিন্তু মানে না। কেন মানবে না? আপনি বললেন যে 50 গ্রামের চালের ভাত খেতে হবে, আপনি বললেন যে তাকে ডাল 25 গ্রাম খেতে হবে কি 30 গ্রাম খেতে হবে, সে মেপে খাবে না। তাহলে তাকে কি করতে হবে? তাকে এইটুকু বোঝাতে হবে আমাকে এইভাবে তৈরি করে দেবে পেশেন্টটা আমি যেটা বলবো সেটা নিতে পারবে, সেটা ফিজিক্যাল, সেটা সে করবে। আচ্ছা একটু থামাচ্ছি না, এই যে মেপে খাওয়ার প্রসঙ্গ যেটা আপনি বললেন, এই যে 50 গ্রাম চালের ভাত, 25 গ্রাম চাল, 25 গ্রাম ডাল, এটা কি সত্যি অ্যাকিউরেট? যারা কর্মব্যস্ত জীবনে থাকছেন প্রতিনিয়ত, যাদেরকে বাইরে বেরোতে হচ্ছে কাজের জন্য, তাদের পক্ষে কি সম্ভব? কখনোই সম্ভব না, কোনোদিনই সম্ভব না। এটা সম্ভব যখন সে কোনো ইনস্টিটিউটে ভর্তি আছে, মানে কোনো হসপিটাল বা নার্সিংহোমে ভর্তি আছে, তখন তারা মেপে দিতে পারে। বাড়িতে কারোর পক্ষে সম্ভব নয়, এটা একদমই সম্ভব নয়। এবং সেই জন্যে আমি একটা সময় আমি অ্যাডভাইস করতাম যে এই করুন, কিন্তু আমি ডায়েট চার্ট ব্যাপারটাকে আমি পুরো এড়িয়ে গেছি। কেন এড়িয়ে গেছি? আমি যদি আপনাকে একটা সিম্পল কথা বলি, ধরুন আমি ধরে নিলাম যে একজন হাই প্রেশারের রোগী, সঙ্গে তার কোলেস্টেরল বা ট্রাইগ্লিসারাইড বেশি আছে, তাকে আমি ওই 50 গ্রাম 25 গ্রামে যাবো না। তাকে আমি একটাই কথা বলবো যে দেখুন আপনি ফ্যাটি ফুডটা অ্যাভয়েড করুন। বুঝিয়ে দিলাম কি কি ফ্যাটি ফুড, বুঝিয়ে দিলাম তাকে তেল যেটা রান্না করবেন, রান্নার তেল কম তেলে রান্না করবেন। আমাদের রেকমেন্ডেড যে তেল আছে সেটা হলে আমরা তো কেউ ইয়ে করতে পারবো না, কারণ আমাদের রেকমেন্ডেড তেল হচ্ছে পার মান্থ একজন প্রাপ্তবয়স্ক মানুষের জন্য 500 গ্রাম তেল। 500 গ্রাম তেলে একটা মানুষের 1 মাস চলে না, হয় না, হতে পারে না, কিন্তু ঠিক আছে 500 জায়গায় 1 কেজি খাবে, কিন্তু তেলটা কম দেবে, কম তেলে রান্না করবে। ঘি মাখন ত্যাগ করবে, একদম খাবে না। বাদাম, নারকেল যেগুলোতে ফ্যাট বেশি সেগুলো খাবে না। স্যাচুরেটেড ফ্যাট, চিজ এগুলো খাবে না। নন স্যাচুরেটেড ফ্যাট কিছুটা নিতে পারে, এই যেমন তেলটা বললাম সেটা নিতে পারে, কিন্তু তাকে বলতে হবে তার সঙ্গে সঙ্গে যে মাছ, বড় মাছে চর্বি হয়ে যায়, বিশেষ করে চামড়াতে চর্বি থাকে, মাছ 1 কেজির মধ্যে ওজনের মাছ খান। চিকেন খান। খাসি মাংস যদি না খেয়ে হয়তো অনেকে বলে যে খাসি মাংস না খেয়ে ডাক্তারবাবু হবে না, ঠিক আছে আপনি 15 দিন অন্তত 2 পিস খান, তাতে কিচ্ছু যায় আসে না। এগুলোকে যদি আমরা বুঝিয়ে দিতে পারি, এবং শুধু তাই নয়, তাকে হোল মিল্কটা খাবে না বলতে, হোল মিল্কে কিন্তু সর আছে, ফ্যাট আছে। এখন টোন মিল্ক পাওয়া যায়, ডাবল টোন মিল্ক পাওয়া যায়, সেগুলো খাবে, তাতে কোনো সমস্যা হবে না। এই জিনিসগুলো থেকে বোঝাতে হবে। এবং সব থেকে ভালো একটা অ্যাডভাইস হচ্ছে যে কোনো রোগে, সে সুগার হোক, প্রেশার হোক, বা কোলেস্টেরল হোক, অন্যান্য রোগ হোক, স্মল ফ্রিকোয়েন্ট মিক্স, এটা একেবারে বেদবাক্য। অল্প অল্প করে খান, বারে বারে খান, একেবারে পেট ভরে খাবেন না। একেবারে পেট ভরে খেলে হজমেরও প্রবলেম, শরীরও এক্সেস কিছু পেয়ে যাচ্ছে, সেটাকে সে ভাঙতে পারবে না। আপনি অল্প অল্প করে খান, আবার যেমন খিদে পেয়ে গেলে আবার খান, দরকার হলে 2 ঘন্টা অন্তর খান। স্মল ফ্রিকোয়েন্ট মিলস হচ্ছে সবথেকে ভালো অ্যাডভাইস, মানে যে কোনো মানুষের হ্যাঁ। আপনি মিলটাকে ভাগ করে নিন। দেখুন আমরা কি খাই, আমরা জেনারেলি 2টো মাইনর মিল খাই সকালে সন্ধ্যেবেলা, আর 2টো মেজর মিল খাই দুপুরে আর রাত্রে। এই 4টে মিলের থেকে আপনি যদি 6টাতে ভাগ করে নেন, যে আপনি এক কাজ করলেন, ব্রেকফাস্টের সঙ্গে ওই ব্রেকফাস্ট আর ওই লাঞ্চের মাঝখানে একটু ফল টল কিছু খেয়ে নিলেন, আবার ওইখানে যদি আবার মাঝখানে একটা কিছু খেয়ে নেন, অল্প অল্প করে খান, বারে বারে খান, এটা হচ্ছে একবারে বেস্ট মেডিসিন। অনেকেই আছে যে প্যাকেটজাত খাবারের দিকে আজকাল বেশি ঝুঁকছে, মানে সেটা ধরুন মানে রুটির ক্ষেত্রেও দেখা যায় যে মিক্স পাওয়া যাচ্ছে, সেটাকে কিনে নিয়ে জাস্ট বাড়িতে করে ফেলা। এই জিনিসগুলো কতটা বিপজ্জনক মানুষের শরীরে? এটা একেবারেই উচিত নয়, একেবারেই উচিত নয়, এটাকে বন্ধ করা উচিত। কেন বন্ধ করছি? দেখুন যে কোনো প্যাকেটজাত খাবারে কিন্তু প্রিজারভেটিভ থাকে। আমি বলছি না সব প্রিজারভেটিভ খারাপ, কিন্তু যখনই আপনি প্রিজারভেশন করলেন একটা যে কোনো ফুড, তার কিন্তু ন্যাচারাল অনেক কিছু জিনিস কিন্তু হারিয়ে গেল, সেগুলো কিন্তু আপনি পাবেন না। নাম্বার 1। নাম্বার 2, হয়তো আপনি বলবেন যে না এখন ম্যাক্সিমাম বড় বড় কোম্পানির ইনফেকশন বা ব্যাকটেরিয়া ভাইরাস কিছু থাকবে না, ফাঙ্গাস কিছু থাকবে না, আমি মেনে নিলাম। কিছু কিছু ক্ষেত্রে থাকে, কিছু কিছু ক্ষেত্রে থাকে না।
কিন্তু আপনি তার ন্যাচারালিটি হারিয়ে ফেললেন ফুডের। তার মধ্যে যেমন ফুডসের ক্ষেত্রে বলছি ফাইটোকেমিক্যালস, আমাদের সবজির ক্ষেত্রে বলছি বিভিন্ন কেমিক্যাল, আমরা যে উপকারী যে ভিটামিনগুলো আছে সেই ভিটামিনগুলো আমরা অনেকটাই হারিয়ে ফেলি। যেমন আমি একটা ছোট উদাহরণ দিই, নিয়ম হচ্ছে রান্নার কিছু প্রসেস আছে। রান্নার নিয়ম হচ্ছে আগে আপনি সবজি ধুয়ে নিয়ে কাটুন, কেটে ঢেকে ঢাকা দিয়ে রান্না করুন। কেন বলুন তো? আপনি কাটার পর যদি ধুয়ে ফেলেন তাহলে যেগুলো ওয়াটার সলিউবল ভিটামিন সেগুলো কিন্তু বেরিয়ে যাবে, সেগুলো কিন্তু থাকবে না, কারণ আপনি কাটলে তারপর ধুলে বেরিয়ে যাবে। সেই জন্য ওয়াটার সলিউবল ভিটামিন বাঁচানোর জন্য ওটা করা। আবার যেগুলো আয়োডিন আছে, আয়োডিন যখনই কিন্তু তাপ পাবে আয়োডিন কিন্তু উবে যাবে তরকারির মধ্যে, সেই জন্য ঢাকা দিয়ে রান্না করা, আয়োডিনটাকে যাতে রাখতে পারে। এরকম আগেকার যুগে যে সিস্টেম ছিল সেই সিস্টেমটা কিন্তু ভালো ছিল, এটা কিন্তু সাইন্টিফিক। এখন যত নিত্য নতুন সিস্টেম হচ্ছে না, ততই হেলথ হ্যাজার্ড পেরে টানছে। আমি একদম লাস্ট প্রশ্ন করব যে বর্তমানে মানে আধুনিকতার যুগ, প্রত্যেকটি মানুষের লাইফস্টাইল অত্যন্ত ফাস্ট, তারা কেউ মানে যে স্লো মোশনে কাজ করছে এমনটা নয়। সেক্ষেত্রে ফুড হ্যাবিটটা এবং অনেক সময় দেখা যায় যে অতিরিক্ত রাত জাগা, স্ট্রেস করা, সব মিলিয়ে একটা স্বাস্থ্যের উপর মারাত্মক প্রভাব পড়ছে। তাহলে সেই জায়গা থেকে মানুষকে সুস্থতার দিক থেকে কি বার্তা দিতে চাইবে? আমি ছোট ছোট দুই একটা কথা বলবো। আমি বুঝতে পেরেছি যে এখন মেকানিক্যাল হয়ে গেছে, মানুষ যন্ত্রের মতো ছুটছে, প্রত্যেকের ওপর টার্গেট চাপিয়ে দেওয়া হচ্ছে, সে সরকারি হোক, অসরকারি হোক, বেসরকারি হোক, যে টার্গেট যদি রিচ না করতে পারে তাহলে তার উপর একটা টেনশন থেকে যাচ্ছে। সেই জায়গা থেকে বেরিয়ে আসুন মানে আপনি আপনার কাজটা করে যান, অযথা স্ট্রেস নেবেন না, টেনশন করবেন না। যদি মনে হয় আমার স্ট্রেস টেনশন বেশি হচ্ছে, অবশ্যই 8 ঘন্টা যোগা প্রাণায়াম আপনি করুন। যোগা প্রাণায়ামটা কিন্তু দরকার এই স্ট্রেস টেনশন কমানোর জন্য। এবং এই স্ট্রেস টেনশন বিভিন্ন কিন্তু রোগ ব্যাধি কিন্তু ডেকে আনে, প্রেশার থেকে, সুগার থেকে, কোলেস্ট্রল থেকে শুরু করে অনেক রোগ ব্যাধি। এবং লাস্ট হচ্ছে ডিপ্রেশন, মেন্টাল ডিপ্রেশন। সুতরাং ওটা থেকে বেরিয়ে আসতেই হবে, এটাকে মনে করতে হবে আমার রেগুলার ব্যাপার। আমি মাঝখানে একটু 8 ঘন্টা যোগা প্রাণায়াম করবো, বা 8 ঘন্টার একটু ফ্রি হ্যান্ড এক্সারসাইজ করবো, যেটা আমি বললাম। ওটা নাম্বার 1 রাখতে হবে। নাম্বার 2, জাঙ্ক ফুড, ফাস্ট ফুড টোটালি অ্যাভয়েড করুন। ন্যাচারাল খাদ্য খাবার নেই, সবুজ পাতাওয়ালা শাকসবজি, ভাত ডাল রুটি মুড়ি সবজি, এইসবগুলো খান। এবং যেটা বললাম স্মল ফ্রিকোয়েন্ট মিক্স, অল্প অল্প খান, বারে বারে খান। নাম্বার 3 যেটা বলবো যে আপনারা কোনো নেশা থেকে বিরত থাকুন। বিশেষ করে অনেকেরই আছে স্মোকিং আছে, অ্যালকোহল হ্যাবিট আছে, এই সব জিনিসগুলো থেকে নিজেকে কিন্তু সরিয়ে রাখতে হবে, কারণ ওইগুলো কিন্তু আরো রোগ ব্যাধি ডেকে আনে। আর নাম্বার 4 বলবো যে আপনাকে একটা লক্ষ্য দিয়ে দেওয়া হয়েছে প্রত্যেকটা চাকরিতে, সেই লক্ষ্যটা আপনি আপনার মতো করে সাজিয়ে নিন, যে আপনি কত সহজে সেইভাবে সেটাকে করতে পারবেন। তাহলে দেখবেন আপনার মানসিক কোনো ইয়েও থাকছে না, ডিপ্রেশনে থাকছে না, টেনশন অ্যাংজাইটিতে থাকছে না। এবং যে সব রোগ ব্যাধি আপনি অলরেডি পাননি, পেয়ে গেলে তো কিছু করার নেই, সেগুলোকে আপনাকে কন্ট্রোল করতে হবে, সেইগুলো আর আপনার কাছে আসবে না। আর পুষ্টি যেটা বললাম, এটা খেয়াল রাখবেন যে সব রকমের আইটেম পাতের মধ্যে রাখবেন। যেমন একটা শাক পাতার আইটেম রাখবেন যেটা ফাইবার, প্রোটিনের আইটেম রাখবেন। প্রোটিন হচ্ছে ঘন ডাল, মাছ, মাংস, ডিম, দুধ, এগুলো হচ্ছে প্রোটিন। কিন্তু একসঙ্গে সব আইটেম নেবেন না। যেদিন মাছ খাবেন, ধরুন এবেলা মাছ খেলেন, মাছের সঙ্গে আর ডিম মাংস কিছু খাবেন না। ওবেলা ডিম খেলেন, তার সঙ্গে মাংস খাবেন না। যে কোনো একটা আইটেম রাখবেন, হয় মাছ, না হলে ডিম, না হলে মাংস, না হলে দুধ। ডালটা থাকুক, সবুজ পাতাওয়ালা শাকসবজি থাকুক। হ্যাঁ, এইগুলোকে যদি আপনি ভাগ করে নিতে পারেন যে আমি একসঙ্গে সব খাবার খাবো না, তাহলে সেটা শরীরের পক্ষে অনেক বেটার। এটা আপনাকে নিজেকেই করতে হবে। যে আমাকে 10 রকমের আইটেম দিয়েছে, আমি কোথাও গেছি খেতে, ঠিক আছে, আমাকে যদি খেতে আমি অল্প অল্প একটু একটু করে খাবো, তাহলে শরীরে সেটা কিন্তু খুব একটা হার্মফুল হবে না। অনেক অনেক ধন্যবাদ। আমরা কথা বলছিলাম ডাক্তারবাবুর সঙ্গে এবং পরিষ্কার একটা বিষয় বোঝা গেল যে ব্যালেন্স, এই শব্দটা কিন্তু জীবনে চলার ক্ষেত্রে যেরকম প্রয়োজন, তেমনি খাদ্যাভ্যাসের ক্ষেত্রেও কিন্তু প্রয়োজন। অর্থাৎ আমি কতটা খাবো, কি পরিমাপে খাবো, সেটা কিন্তু সম্পূর্ণ ব্যালেন্স করে খেলে এবং পরিমিত আহার বারবার করলে, ডাক্তারবাবু যে কথা বললেন যে বেশ কিছু রোগ এড়ানো কিন্তু সহজেই সম্ভব হয় এবং সেই সঙ্গে শরীর স্বাস্থ্য কিন্তু ভালো থাকে। তাই এই পরামর্শ মেনে চলার জন্য সকলের কাছে আহ্বান থাকবে, সুস্থ থাকুন এই গরমের দাবদাহ থেকে। পাশাপাশি এই ধরনের আলোচনা আমরা তুলে ধরবো আবারও স্টুডিওতে, দেখতে থাকুন, সঙ্গে থাকুন। নমস্কার।